বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোস্ত, আমি আজকে আসছি তানোরে, প্রান্তিক পর্যায়ে একজন কৃষকের সামনে। আসলে কৃষক বললে ঠিক হবে না, আমি শিক্ষক। আহ, শিক্ষক প্লাস কৃষক প্লাস ব্যাংকার। বলা বাহুল্য, সে আমার এক্স কলিগ ছিল, কিন্তু ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে সে কৃষিতে চলে আসছে, পুরো কৃষিতে আত্মনিয়োগ করছে। এখন সে একজন দস্তুর একজন খামারি, এবং এই খামারির কাছ থেকে আমরা আলুর প্রান্তিক পর্যায়ের কিছু বিষয়গুলি জানবো, যেটা আমাদের অনেকেরই অনেক ভুল ধারণা আছে আলু সম্পর্কে, বাজারজাত সম্পর্কে, তারপরে এর পুরা প্রক্রিয়াটা আমরা তার মাধ্যমে আজকে আমরা জানবো। তো ঠিক আছে, কথায় কথায় আমরা অনেক কিছু ইনফরমেশান আজকে আমরা জানতে পারবো। তা আমরা ওনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আজিবুর, আপনার পরিচয় দেন এবং কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি আজিবুর রহমান। আমি একজন শিক্ষক, পেশায় কলেজের শিক্ষকতা করি। প্লাস পাশাপাশি আমি একজন কৃষকের ছেলে, সেই হিসাবে আমার মাটি এবং মানুষের টানে, হ্যাঁ, কৃষকে মানে ভালো লাগে আমাকে। এই ভালো লাগা থেকে আমি দীর্ঘদিন ধরে আলুর এই প্রজেক্টটা করে আসছি। তো বিগত বছরে না, এবারও করছি। এবার প্রায় আমার 100 বিঘার প্রজেক্ট আছে। এই যে আপনারা দেখতেছেন, হ্যাঁ, এইখানে আমার প্রায় 100 বিঘা জমিতে আলু আছে। আলহামদুলিল্লাহ, গাছ আলহামদুলিল্লাহ আমি যতটুকু প্রত্যাশা করেছি সেই অনুযায়ী ভালোই আছে এখন পর্যন্ত। পুরা নার্সিং চলতেছে। আবার কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যেই। দ্বিতীয় সেচের কাজ শুরু হবে। তো আলুর এমনি এবার কেমন ফলন আশা করেন আপনি? ফলন এবার প্রকৃতিগতভাবে এবার একটু শীত কম। আচ্ছা আচ্ছা। আপনারা জানেন যে আলুর ফসলটা আসলে এটা একটা মানে শীতের আবাদ। হুম হুম। এই শীত যত বেশি হয়, কুয়াশা, শীত, এদের সাথে আলুর একটা সম্পৃক্ততা আছে। তো এবার একটু তুলনামূলকভাবে শীত কম, সেই অনুযায়ী আলুর ফলন গতবারের মতো আশা করাটা ভুল হবে। গতবারের থেকে একটু কম হবে, এটাই আমি ইয়ে করতেছি, মানে শীত কম প্রত্যাশা থাকার করছি। কারণে কম হ্যাঁ, হবে। আচ্ছা শীত আচ্ছা। কম থাকার জন্য একটু আলুটা, তবে সার্বিক দিক দিয়ে ভালো লাগতেছে এখন পর্যন্ত যা দেখছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দেখা যাক এটা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি গল্পে গল্পে কয়েকটা বিষয় একটু জানি, আচ্ছা যেটা আচ্ছা, আমাদের বলেন। অনেকেরই কিউরিওসিটি থাকে, আমরা যারা দূরে থাকি, হ্যাঁ, শহরে থাকি। আমরা আসলে প্রান্তিক পর্যায়ে কৃষকদের অনেক ব্যথা বেদনা অনেক কিছু জানতে পারি না। না, আপনি আম- একটা আমি ধন্যবাদ। আমি একটা বিষয় জানতে চাই। আচ্ছা, আপনার এইখানে মানে কস্টিং কত, মানে প্রথমে খরচ কত আপনার পার আহ, কেজিতে বলেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে যে ভিউয়ার্স আছে বা যে বন্ধুরা এই ভিডিওটা দেখবে, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো গত বছর আমাদের হিসাব করে স্টোরজাত পর্যন্ত খরচ হয়েছিল পার বিঘাতে প্রায় 55,000 টাকা। সেই আচ্ছা, হিসাবে উৎপাদন খরচ 15 টাকা কেজির মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু 15 টাকা কেজি? হ্যাঁ, হ্যাঁ, মানে পার কেজি 1 কেজি এক আলুতে কেজি আপনার আলু 15 টাকা উৎপাদন খরচ? ছিল 15 টাকা। এটা গত বছরের হিসাব বললাম। তো এই আচ্ছা। বছরে আপনার সব কিছুর দাম বৃদ্ধি, বিশেষ করে সার, ওষুধ, কীটনাশক, লেবার, আলুর বীজের কথা তো বলাই যাবে না। যে আলুর বীজ ছিল 30-35 টাকা কেজি গত বছর, সে আলুর বীজ এবার কিনা লাগছে কৃষকদের 100 থেকে 150 টাকা কেজি পর্যন্ত, মানে 1 কেজি বীজের মূল্য। তো সেই আচ্ছা, হিসাবে সব কিছু মিলা স্টোরজাত খরচ পর্যন্ত 1 বিঘা মাটির 80 থেকে 90 হাজার টাকা পর্যন্ত একজন প্রান্তিক কৃষকের খরচ হবে। পার কেজিতে 25 টাকা পঁচিশ সংরক্ষণ টাকা খরচ। এবার এক্সপেকটেশন হচ্ছে 25 পঁচিশ টাকা। টাকা বা আপনার উৎপাদন কোল্ড খরচ পড়বে স্টোরেজ পার খরচ কেজি। আসবে কত এখানে, কোল্ড যদি আমি স্টোরের কোল্ড খরচ স্টোরেজ এখন পর্যন্ত করেন কোল্ড আপনি? স্টোরেতে একটু ঝামেলা করতেছে। গত বছর ছিল পার কেজিতে 4 টাকা কেজি সংরক্ষণ খরচ নির্ণয় করেছিল। এবার তারা ঘোষণা দিয়েছে পার কেজিতে 8 টাকা করে নেবে। হুম হুম। তো কৃষক এই নিয়ে মানে সবারই একটা সমিতি আছে বা আছে, একটা কিন্তু প্ল্যাটফর্ম আছে, কিন্তু আপনাদের কোনো কৃষকের কোনো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম নাই। নাই? হ্যাঁ, এবং সরকার এই বিষয়গুলো নজর দেওয়া একান্ত উচিত। আমরা শুধু ভাবতেছি যে দ্রব্যমূল্যের দাম বেশি হয়ে যাচ্ছে, আলুর দাম, বিশেষ করে সবজির দাম মানুষের হাতের নাগালে বেড়ে যাচ্ছে। কিন্তু কেন এটা হচ্ছে? যে একজন কৃষক এত কষ্ট করে মাথার ঘাম আসলে পায়ে ফেলে, মানে এর ভিতরে আমরা তো হ্যাঁ, খাই 70 টাকা করে খেলাম লাস্টে। না আমি বলি, তাহলে এই টাকাটা গেল কোথায়? আপনারা এ পেলেন না, গেল তাহলে কোথায় আমরা মানে, আমরা তো ঠিকই না 70। এইবার সত্যি কথা বলতে গত বছর অনেক দিন পর কৃষকে কিছু পয়সা পাইছে, এটা বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। কৃষকে কিছু পয়সা অবশ্যই পাইছে,
কিন্তু তার থেকে বেশি পাইছে যেটা মধ্যস্বত্বভোগী একজন কৃষক। মধ্যস্বত্বভোগী আপনি বলতে হ্যাঁ, আমি কাদেরকে বলি, বোঝাচ্ছেন একটু একজন আমাদেরকে কৃষক, জানাবেন। হ্যাঁ একজন কৃষক মাথার ঘা পায়ে ফেলে এই যে উৎপাদনটা করে সে কিন্তু, হ্যাঁ যারা ছোট ছোট খামারি বা অল্প আকারে করে তারা সারের দোকান বিভিন্ন জায়গায় থেকে বাকিটা কিনিয়ে করে, তারা আলুটা উঠার পরে আলুটা বিক্রি করে দেয়। আর এই মাঠ আলুটা থেকে বিক্রি করে মাঠ দেয়। থেকে বিক্রি করে আচ্ছা, দেয় ওই এবং সময় দামও কম থাকে। দামও কম থাকে এবং ওই আলুটা এই সময় অনেকে নিয়ে সেটা মজুত করে এই আলুটাই আপনার মনে করেন যে 20 টাকার আলু তখন 50 টাকা 60 টাকা 70 টাকা চলে যায়। আলটিমেটলি এটা না, কৃষক পায় না না এই টাকাটা। কৃষকও পায় না, আবার ভোক্তাদেরও পকেট কাটা যাচ্ছে, ভোক্তারাও মানে আচ্ছা, বাজারজাত শুনি যে কিনতে যে পারে না। বাজারে যা পর্যন্ত এই যে মাঝখানে নাকি অনেকগুলো হাত হ্যাঁ, বদল হয়। এখানে মধ্যস্বত্বভোগী অনেক আছে। এখানে আপনার প্রান্তিক কৃষকের কাছ থেকে নিয়ে যা ফড়িয়া আছে, দালাল আছে, তারপরে মজুতদার আছে, তারপরে এখান থেকে টাকে যাতে বিভিন্ন সিন্ডিকেট আছে, চাঁদাবাজি আছে। আসলে এরকম সার্বিকভাবে সকল দিক সরকারের নজর দেওয়া উচিত। হ্যাঁ, যেরকম আমি আপনাকে বলি, আপনি সরকারের কাছে কোনো মেসেজ পৌঁছাইতে চান আমার এই ভিডিওর মাধ্যমে? সরকারের কাছে অবশ্যই মেসেজ বলতে চাই যে এগুলো সরকারকে একটু দেখভাল করা উচিত। যেরকম সরকার নির্ণয় করেছে এক বস্তা সারের ডিএপির মূল্য 1050 টাকা, কিন্তু কৃষক কি 1050 টাকায় সারটা পাচ্ছে? কোথাও সে 1050 টাকায় সার কত আছে করে বলেন? কিনছেন আপনি? আমরা প্রায় একটু বেশি দিয়ে কিনছি, 1250-1300 এরকম এক বস্তা সার। আচ্ছা, আপনার সেই পটাশ বলেন, ডিএপি বলেন, টিএসপি বলেন, সব সারের দাম বৃদ্ধি, বিষের দাম বৃদ্ধি, আচ্ছা, লেবারের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, সমস্ত জায়গায় এরকম আচ্ছা, সমস্যা। তো এগুলো দেখা উচিত। এবার কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, উৎপাদন খরচে যদি 35 টাকা হয় তাহলে আপনার সামান্য কিছু প্রফিট যোগ করলেও তো 30 টাকা উৎপাদন খরচের আচ্ছা, কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে এই যে ভোক্তার কাছে পৌঁছাতে এটা তো প্রায় 40-45 টাকা পড়ে যাবে। আচ্ছা। তো এই উৎপাদন খরচ যত কমানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এটাই আমার কামনা। তো আপনি যে এত কষ্ট করে আসছেন, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে আপনি একটু সময় দেওয়ার জন্য এবং এই মেসেজটা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি এত কষ্ট তবে করে আপনি আমাকে একটু দেখাবেন আলুটা কি পর্যায়ে আছে এখন আপনার এখানে, একটু যদি কাইন্ডলি দেখান। হ্যাঁ, আলুটা এখন এই যে দেখতেছেন, আর কিছুদিন পর আলু টপ হবে। এটা কি পর্যায়ে আছে এখন? কয়বার পানি দিচ্ছেন? এটা শেষ দিচ্ছেন একবার কয়বার? সেচ দিছি, মাত্র একবার একবার সেচ সেচ দিছেন। দিছি। এটা লাগানো, আপনার এই আলুটা লাগানো হয়েছে 14ই ডিসেম্বর। আজকে হয়তো বা 2 তারিখ, প্রায় 16 দিন হচ্ছে এই আলুটা বপন করা। এই আলুটার বয়স 16 দিন। 16 দিন, জি 16 দিনে এই পর্যায়ে 16 আসছে। দিনে আরো এই পর্যায়ে কতদিন আসছে। থাকবে আলুটা? এই আলুটা মানে 90 দিন থাকবে, মানে 16 দিন যদি হয় এখান থেকে 90 থেকে 16 বাদ দেন তাহলে আপনার 75 দিন থাকবে এখন। দর্শক, আমি একটা জিনিস আপনাকে শেয়ার করি, সেটা হলো এই আলুটা দেখেন, প্রতিদিন প্রতিটা রাত প্রতিটা ক্ষণ হ্যাঁ। একটা টেনশন একটা ভিতর দিয়ে যাচ্ছে। এই আলুটা যখন বড় হবে আসলে সে এই আলুটা সংগ্রহ করে সে বাজারজাত করতে পারবে কিনা এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এমনও হইতে পারে যে সে আলুটা তোলার মুহূর্তে বৃষ্টি হয়ে গেল, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, অনেক প্রাকৃতিক কিছু দুর্যোগ একদম হয়ে গেল, কৃষককে অনেক মাথায় কিছু নিয়ে হইতে কাজ পারে, করতে এই হয়। আলুটার মড়ক আসতে পারে, অনেক কিছু রিস্ক আছে স্যার। এই রিস্ক মিনিমাইজ করে সে যদি এইখান থেকে 10 টাকা প্রফিট পায় পার কেজিতে, তার মানে সে বলে যে আলহামদুলিল্লাহ। অথচ এই যে বাকি মাঝখানে মনে করেন আরও 30 টাকা বা 40 টাকা যারা এই যে মাঝখান থেকে নিচ্ছে, এদের কিন্তু সামান্যতম কোনো রিস্ক নাই, কন্ট্রিবিউশন নাই। কোনো কন্ট্রিবিউশন নাই, কোনো রিস্ক নাই। তারা শুধুমাত্র এই কোল্ড কৃষককে স্টোরে ঠকাবে। টাকা দিয়ে কিছু পেপারস কিনে পেপারসটাই আবার বিক্রি করে দেয়, টাকা গুনে নিয়ে চলে যায়। এটা কেন হবে? এটা হওয়া উচিত না, এটা কাম্য না। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং নিজে কমেন্ট সেকশনের মাধ্যমে এটা আমাদেরকে জানাবেন। আমরা এটা নিয়ে যারা আছে কর্তৃপক্ষ তাদেরকেও বলার অবগত চেষ্টা করব, করার চেষ্টা অবগত করার চেষ্টা করব। আর কর্তৃপক্ষে যদি কেউ এই ভিডিও দেখে থাকেন তাদের কাছে আকুল আবেদন, প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে আমরা যেন বাঁচাই রাখি, যেটা করলে ভালো হয়, সরকারের তরফ থেকে যে ধরনের উদ্যোগ নিলে ভালো হয়, আমরা আশা করব সরকার সেই উদ্যোগটা নিক। আমি না হলে একটু শেয়ার করতে চাই, শুধু সরকার না, সরকার তো আমরা আমাদেরকে নিয়েই তো সরকার। আসলে বাংলাদেশের মানে এখন যে 18 কোটি মানুষ, সবাইকে সৎ এবং সততাভাবে চিন্তা করতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে, শুধু নিজের কথা না ভাবে দেশের কথা, দশের কথা ভাবতে হবে। তাহলে আমরা এইসব অশুভ চক্রান্ত থেকে আমরা পরিত্রাণ পাবো। 10টা ভালো মানুষের মধ্যে 2টা খারাপ মানুষ থাকতেই পারে, কিন্তু 10টা ভালো মানুষ যখন থাকবে 2টা খারাপ মানুষ, ওখানে কখনোই প্রতিযোগিতা করে টিকে উঠতে পারবে না, সে অবশ্যই ভালো হতে বাধ্য।
কিন্তু 10টা ভালো মানুষের মধ্যে যদি 8টাই খারাপ হয়, 2টা ভালো মানুষ থাকে, তাহলে সেই সমাজটাকে পরিবর্তন করা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমি শুধু সরকার না, আমরা যারা কৃষক আছি, ভোক্তা আছি, সাধারণ মানুষ আছি, সবাইকে বলবো যে দেশকে ভালোবাসুন এবং দেশের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সবার কথা ভাবুন, নিজের কথা ভাবুন এবং দেশের কথা, দশের কথা, সবার কথা ভাবুন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।